ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে আপনিও হয়তো মিউচুয়াল ফান্ডে এসআইপি বা লামসাম করেছেন বা করবেন বলে ভাবছেন, তবে হাজারো মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা আপনার জন্য সুইটেবল সেটা সিলেক্ট করা কিন্তু সত্যি খুবই কষ্টকর ব্যাপার। আর তার সাথে সাথে সেটা কিন্তু ডিপেন্ড করে আপনার বয়স কত বা আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটির ওপরে। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা স্টক মার্কেটের ইনভেস্ট করার মধ্যে মূলগত কিন্তু কোনো পার্থক্য নেই। স্টক মার্কেটে আপনি সরাসরি আপনার নিজের এক্সপিরিয়েন্সে ইনভেস্ট করছেন, তাদের যেমন রিস্ক থাকছে ঠিক তেমনই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু একই রিস্ক থেকে যাচ্ছে, তবে তার দায়িত্ব থাকছে ফান্ড ম্যানেজারের কাছে। কিন্তু ফান্ড ম্যানেজার কখনো কিন্তু গ্যারান্টেড রিটার্ন দেয় না, সেক্ষেত্রে রিটার্ন যেমন বাড়তে পারে তেমন কিন্তু রিটার্ন কমেও যেতে পারে। শুধুমাত্র কয়েক বছরের সিএজিআর রিটার্ন ভালো হলেই যে সেই মিউচুয়াল ফান্ড ভালো ব্যাপারটা কিন্তু তা নয়। আগামীতেও যে সেটা ভালো দেবে রিটার্ন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এই কোন মিউচুয়াল ফান্ড ভালো কি মন্দ সেটা ডিপেন্ড করে ওই মিউচুয়াল ফান্ডের শার্প রেশিও, এক্সপেন্স রেশিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আলফা, বিটা এরকম কতগুলো রেশিওর ওপর। নমস্কার, আমি চিন্ময়, অ্যাডভান্স ট্রেডিং ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন ধরনের মিউচুয়াল ফান্ড হয় এবং তার মধ্যে কোন ধরনের মিউচুয়াল ফান্ড আপনার জন্য বেস্ট। তারপর আলোচনা করব যে এই যে মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা বেস্ট তার মানদণ্ড কী, অর্থাৎ যে রেশিওগুলো রয়েছে, এক্সপেন্স রেশিও, শার্প রেশিও, আলফা, বিটা, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে, আরও AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা বলে, বেঞ্চমার্ক, এই যে বিভিন্ন পরিভাষাগুলো রয়েছে এইগুলো সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা দেবো আমরা, এবং তার ভিত্তিতে আপনারা নিজেরাই কোনটা বেস্ট সেটা আপনারা নিজেরাই নির্ণয় করে নিতে পারবেন। এবং তারপর আলোচনা করব যে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট এবং তার একটা তুলনামূলক আলোচনা। দেখুন, এই ভিডিওটা এর আগেও আমি করেছিলাম এবং সেক্ষেত্রে বিভিন্ন রেশিওগুলো দিয়ে তুলনামূলক আলোচনা করতে বেশ সময় লেগে গেছিলো, কিন্তু তারপরেও ভিডিওটা এডিট করার পরেও ডিলিট হয়ে গেছে। বেশ খাটাখাটনি করতে হচ্ছে গত দুদিন ধরে, তো সেখান থেকে লাইক কিন্তু আশা করা যেতেই পারে। তো যাই হোক, তাহলে প্রথমেই আমরা আলোচনা করব যে বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড নিয়ে। এর আগেই বললাম যে স্টক মার্কেটের সাথে মিউচুয়াল ফান্ডের কিন্তু মূলগত পার্থক্য নেই। স্টক মার্কেটে যেমন বিভিন্ন ধরনের ক্যাপ রয়েছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ রয়েছে, ঠিক তার ভিত্তিতেই মিউচুয়াল ফান্ডেরও লার্জ ক্যাপের উপরে ভিত্তি করে মিউচুয়াল ফান্ড রয়েছে, মিড ক্যাপের উপরে ভিত্তি করে মিউচুয়াল ফান্ড রয়েছে, এবং স্মল ক্যাপের উপরে ভিত্তি করে মিউচুয়াল ফান্ড রয়েছে। ঠিক আবার তেমনই এই সবগুলোকে মিলিয়ে ফ্লেক্সি ক্যাপ বলে রয়েছে, আবার মোমেন্টাম ইন্ডেক্সের উপরে ভিত্তি করে মিউচুয়াল ফান্ড রয়েছে। তো সেক্ষেত্রে আপনার ওই যে বললাম যে আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটির উপরে, আপনি যদি মনে করেন যে না আমার বেশি রিটার্নের দরকার নেই, আমি মার্কেটে একটু পড়লেই আমার ভয় লাগে, আমি আতঙ্কিত হয়ে পড়ি, তো আমি কম রিস্ক নেব, তাতে আমি কম রিটার্ন পাই, তাতে আমার অসুবিধা নেই, তো তাহলে আপনার জন্য লার্জ ক্যাপকে কেন্দ্র করে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেটা আপনার জন্য বেস্ট হবে। এবং আপনি যদি মনে করেন যে না আমি বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন নিতে চাই, তাহলে মিড ক্যাপের স্টকগুলো বা মিড ক্যাপ কেন্দ্রিক বা মিড ক্যাপের বেঞ্চমার্ক যুক্ত যে সমস্ত মিউচুয়াল ফান্ড রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বেঞ্চমার্কের পরে আমি আলোচনা করছি যে ওই রেশিওগুলো নিয়ে যখন আমি বলবো। আর যদি মনে করেন আপনি আরও বেশি রিস্ক নেবেন, তাহলে সেক্ষেত্রে স্মল ক্যাপের ইন্ডেক্স অনুসারে যে সমস্ত মিউচুয়াল ফান্ড রয়েছে সেই ক্ষেত্রে আপনি সেগুলোতে ইনভেস্ট করতে পারেন। আর আপনি যদি মনে করেন না আমি মোটামুটি একটা রিস্ক নেব সব মিলিয়ে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ মিলিয়ে, এবং সেই তুলনায় লার্জ ক্যাপের থেকে বা অন্যান্যগুলোর থেকে একটুখানি বেশি রিটার্ন আশা করা যায়, যে রিস্ক মোটামুটি একটা রিস্ক নিয়েও ভালো রিটার্ন যদি আপনি আশা করতে চান, তাহলে আপনার জন্য ফ্লেক্সি ক্যাপ বেস্ট হবে। তো আমারও নিজের ব্যক্তিগতভাবে ফ্লেক্সি ক্যাপই বেশি পছন্দ। এবার তার মধ্যে একটা ব্যাপার রয়েছে যে যদি মিড ক্যাপের কোনো মিউচুয়াল ফান্ড হয় মিড ক্যাপ কেন্দ্রিক, তাহলে কিন্তু যে ফান্ড ম্যানেজার থাকে সেই ফান্ড ম্যানেজারকে কি তার নির্দিষ্ট একটা পার্সেন্টেজ মিড ক্যাপের উপরে ফোকাস থাকবে, এবং তারপরে গিয়ে সেটা রেখেই তবে সে লার্জ ক্যাপ বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে পারবে। আর যদি স্মল ক্যাপের হয় তো সেক্ষেত্রেও ওই ফান্ড ম্যানেজার নিজে জানতে পারছে যে স্মল ক্যাপ এখন এই সময় অনেকটা ডাউন হবে, কিন্তু তবুও তাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কিন্তু সে স্মল ক্যাপে কিন্তু রাখতেই হবে, এবং তারপরে তাকে অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে হবে। এবং সেক্ষেত্রে এই ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজারের পূর্ণ স্বাধীনতা রয়েছে। সে মার্কেটের যেমন সিচুয়েশান দেখবে, সে যদি মনে করে না এখন সমস্ত ফান্ডটা আমি লার্জ ক্যাপেই রাখবো, তাহলে সে চাইলে মিড ক্যাপ, স্মল ক্যাপ থেকে শূন্য করে নিয়ে লার্জ ক্যাপে রাখতেই পারে। আবার যদি মনে করে যে না আমি সমস্তই মিড ক্যাপে রাখবো বা সমস্ত স্মল ক্যাপে রাখবো, তাও রাখতে পারে। কিন্তু কোনো ভালো ফান্ড ম্যানেজারই সমস্ত টাকাটা কোনোভাবেই ওই মিড ক্যাপ বা স্মল ক্যাপে রাখে না। বেশিরভাগ ক্ষেত্রে লার্জ ক্যাপ একটা নির্দিষ্ট পার্সেন্টেজ করে রিস্কটা ঠিকঠাক মিনিমাম একটা রিস্ক নিয়ে তারা কিন্তু ঠিকঠাকভাবেই ফান্ড ম্যানেজ করে।
তো সেক্ষেত্রে ওই যে বললাম যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন তার উপরে ডিপেন্ড করে। আপনি যদি বেশি রিস্ক নিতে চান তাহলে স্মল ক্যাপ ঠিক রয়েছে বা মিড ক্যাপ ঠিক রয়েছে, হ্যাঁ। আর যদি মোটামুটি গড় একটা নিতে চান তাহলে আপনার জন্য ফ্লেক্সি ক্যাপ রয়েছে। আর আরেকটা ব্যাপার রয়েছে যে অনেকেই স্টকে সরাসরি ইনভেস্ট করেন, কিন্তু তবুও আপনাদের টোটাল ফান্ডকে, ফান্ড ম্যানেজমেন্ট বলে একটা বিষয় রয়েছে, সেই ফান্ড ম্যানেজমেন্ট যদি ঠিকঠাকভাবে করতে চাই তাহলে মিউচুয়াল ফান্ডেও কিছুটা ফান্ড ডাইভারসিয়েশন কিন্তু করে রাখা উচিত। আর সেক্ষেত্রে বলে রাখি যে সেক্ষেত্রেও লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ এবং ফ্লেক্সি ক্যাপ সমস্ত ক্যাপেরই যদি অল্প অল্প করে যদি আপনি মনে করেন যে আমি মাসে 5,000 করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, হ্যাঁ, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতেই পারেন যে লার্জ ক্যাপে 1,000 থাকলো, মিড ক্যাপে 1,000 থাকলো, স্মল ক্যাপে 1,000 থাকলো, ফ্লেক্সি ক্যাপে 2,000 থাকলো, এইভাবে করে নিয়েও কিন্তু আপনি করতে পারেন। এবার আপনার যেটা ঠিক মনে হবে আপনি আপনার রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী আপনি সেই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। এরপর আমরা আলোচনা করব যে বিভিন্ন ধরনের যে মানদণ্ড রয়েছে সেই বিষয়গুলো কি। আমরা একে একে সেই বিষয়গুলো দেখে নেব। আপনার স্ক্রিনের দিকে একটু দেখি। দেখো, সবার প্রথমে যে বিষয়টা আসে সেটা হলো বেঞ্চমার্ক। বেঞ্চমার্কটা কি? এই যে বেঞ্চমার্ক হচ্ছে যে এই যে স্টক মার্কেটের যে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে, সেক্ষেত্রে যদি নিফটি 50-র কথা বলা হয়, যদি নিফটির কথা বলা হয় বা যদি সেন্সেক্সের কথা বলা হয়, তাহলে ধরুন কোনো একটা মিউচুয়াল ফান্ড সে অনুসরণ করছে কাকে? নিফটি 50-কে, তাহলে তার বেঞ্চমার্ক হবে নিফটি 50। তার মানে ওই মিউচুয়াল ফান্ড নিফটি 50-র বাইরে কোনো স্টকে ইনভেস্ট করবে না। সেই জন্য তাহলে এই যে যার বাইরে ইনভেস্ট করবে না সেটাই হলো সেই মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক। যদি মনে করে কোনো মিউচুয়াল ফান্ড যে সে শুধু সেন্সেক্স 30-তেই ইনভেস্ট করবে, তাহলে তার বেঞ্চমার্ক হলো সেন্সেক্স 30। বা যদি কেউ মনে করে যে আমি মিড ক্যাপ 150-তে, নিফটি মিড ক্যাপ 150-তে ইনভেস্ট করব, তাহলে তার বেঞ্চমার্ক হচ্ছে মিড ক্যাপ 150। বা যদি কেউ মনে করে যে না আমি স্মল ক্যাপ 250-তে ইনভেস্ট করব, 250 ইন্ডেক্সকে অনুসরণ করব, মানে ওই 250 স্মল ক্যাপের মধ্যে যা যা স্টক রয়েছে তার বাইরে কিন্তু যাওয়া যাবে না, 250-র বাইরে 251-এ কিন্তু যাওয়া যাবে না। তো এইরকমভাবে যে সমস্ত মানে মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সে যাকে অনুসরণ করছে তার মধ্যে থেকে, তার মানে কি নিফটি 50 মানে নিফটি 50 সমস্ত স্টকই নেবে তা নয়, ওই নিফটি 50-র মধ্যে যেগুলো বাড়ার সম্ভাবনা বলে ফান্ড ম্যানেজারের মনে হবে সে তার ভেতর থেকে সেই স্টকগুলো কিনবে আর কি, তাতে ইনভেস্ট করবে। তো এক্ষেত্রে দেখো, যদি আমরা দেখি যে এই যে ইউটিআই নিফটি 50, তো এই যে ইউটিআই নিফটি 50 এ কাকে অনুসরণ করছে? এর বেঞ্চমার্ক হচ্ছে এই যে নিফটি 50। আবার আইসিআইসিআই প্রুডেনশিয়াল নিফটি 50 এর ক্ষেত্রেও কিন্তু নিফটি 50, কিন্তু এইচডিএফসি বিএসসি সেন্সেক্স এই যে মিউচুয়াল ফান্ডটা, এই মিউচুয়াল ফান্ডের নামই হচ্ছে এইচডিএফসি বিএসসি সেন্সেক্স। তাহলে এটা অনুসরণ করছে কাকে? এ অনুসরণ করছে হচ্ছে সেন্সেক্সকে। তো এই যে তাহলে এর বেঞ্চমার্ক হচ্ছে সেন্সেক্স, হ্যাঁ, সেন্সেক্স 30 আর কি। তাহলে বেঞ্চমার্ক বিষয়টা বোঝা গেল। এরপর যে বিষয়টা আসছে সেটা হচ্ছে AUM। এই AUM এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে ওই মিউচুয়াল ফান্ডের আন্ডারে কতটা অ্যাসেট রয়েছে, কত টাকা রয়েছে, মানে আমাদের এই সাধারণ মানুষের কত টাকা দায়িত্ব রয়েছে ওই মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারের ওপরে, মানে এই মিউচুয়াল ফান্ডে। তাহলে দেখা গেল যে আমরা আমাদের 2,000-5,000 করে এরকম প্রচুর মানুষ দিচ্ছে, দিয়ে এদের ফান্ড হচ্ছে দেখা গেল 10,000 কোটি। তো তাহলে 10,000 কোটি হচ্ছে এর AUM, মানে টোটাল কত ফান্ড ম্যানেজ করছে ওই মিউচুয়াল ফান্ড, সেটাকেই বলা হচ্ছে কি AUM। এসটা কি? এসটা মানে এই মিউচুয়াল ফান্ডটা কতটা পুরনো। তবে এক্ষেত্রে AUM এর ক্ষেত্রে বলে রাখি, এই বিষয়গুলো বলে রাখি যে AUM মোটামুটি মাথায় রাখবে যে 5,000 কোটি টাকার বেশি হলে কিন্তু ভালো হয়। কারণ মানে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে সবার প্রথমে তো কেউ ইনভেস্ট করবেই। আসলে সেক্ষেত্রে রিস্কটা অনেকটা বেড়ে যায়। মানে আপনি ওই মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানলেনই না কিছু, যে এই কীভাবে এগোবে, কীভাবে সমস্ত কিছু ম্যানেজ করে, তো সেটা ম্যানেজ করে মোটামুটি জায়গায় থেকে মানে এটাও আসছে এজের ক্ষেত্রে অন্তত 3 বছরের পুরনো অন্তত, এবং AUM এর ক্ষেত্রে অন্তত 5,000 কোটির বেশি হলে ভালো হয়। কেন 5,000 কোটির বেশি হলে? দেখা গেল কোনো সময় মার্কেট ফল করছে, সেই সময় কেউ চাইলো যে না, সে ভয় পেলো বা কোনো কারণে সেটা সেল করে দিতে চাইলো, তাহলে এই যে সেল করে দিতে চাইলো সেই সময়
সময় যদি অনেকেই সেল করে দিতে চায় তাহলে কী হবে, তাহলে লসে ওই ফান্ড ম্যানেজারকে লসে অনেক স্টক সেল করে দিয়ে সাধারণ মানুষকে টাকা দিতে হবে। কিন্তু যদি মিউচুয়াল ফান্ড দেখা গেলো 50,000 কোটি টাকার ফান্ড রয়েছে, তাহলে কত মানুষ, সবাই তো আর চাইবে না, তাহলে ওর মধ্যে থেকে যারা চাইবে ওদের হাতেও কিছুটা থাকে এবং ওই 50,000 কোটির মধ্যে দেখা গেল যদি 10,000 কোটি, 20,000 কোটি বা 30,000 কোটিও বের করতে, তাহলে নির্দিষ্ট একটা জায়গা থেকে বেশি লসে ওইভাবে সেল করতে হচ্ছে না। তো এরকম একটা ব্যাপার থাকে। তো সেই জন্য মাথায় রাখবে এই AUM মোটামুটি মিনিমাম 5,000 কোটির কাছাকাছি যেন অন্তত হয়, তারপরে বেশি হলেও আবার থাকলো মোটামুটি গড় একটা জায়গায় থাকলে বেশি ভালো হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেল 1 লক্ষ কোটি টাকা বা তারও বেশি হয়ে গেল, তো সেক্ষেত্রেও ফান্ড ম্যানেজারকে কিন্তু ফান্ড ম্যানেজ করতে অনেক সময়ই অসুবিধায় পড়তে হয়, বিভিন্ন বিষয়গুলো রয়েছে, রেস্ট্রিকশান রয়েছে সেই জায়গা থেকে। তবে মাথায় রাখতে হবে যে অনেক বড় বড় এরকম 1 লক্ষ কোটি টাকা, 80,000 কোটি টাকার ফান্ডও বেশ ভালো রিটার্ন দিয়ে চলছে কিন্তু বিভিন্ন ক্ষেত্রেই। তো তাহলে এজের ক্ষেত্রে মোটামুটি একটা 3 বছরের বেশিটা মাথায় রাখবে। হ্যাঁ, এবং CAGR রিটার্ন প্রতি বছর বা প্রতি 3 বছর বা প্রতি 5 বছরের গড় কম্পাউন্ডিং রিটার্ন কত দিচ্ছে সেটাও কিন্তু দেখার, আমরা তো সবার প্রথমেই এটাই দেখব। তো সেক্ষেত্রে মানে এটাই দেখি। তবে কিন্তু বেশি দিলেই যে সেটা বেশি ভালো ব্যাপারটা কিন্তু সেটা নয়। আবার এমন হতে পারে যে বেশি দিচ্ছে ঠিক আছে, কিন্তু আবার ডোবার সময়ও বেশি ডুবে যাচ্ছে। তো কখন সেটা বেশি ডুবে যাবে দেখা গেলো সেই সময় আমাকে উইথড্র করতে হলো, তো সেক্ষেত্রে তো সমস্যায় পড়তেই হতে পারে। হ্যাঁ, এখন আপনার মনে হতে পারে যে না, যখন পড়বে আমি তখন উইথড্র করবো না, কিন্তু এখন মনে হচ্ছে, কিন্তু যখন পড়বে তখন আপনার মানে ভয় পেয়ে গিয়ে তখন মনে হতে পারে, কিন্তু করাটা ঠিক নয়। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে অন্তত বলি যে আপনার মানে মোটামুটি লং টার্ম নজরিয়া কিন্তু রাখতে হবে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। অন্তত যদি খুব কমও হয় তাও কিন্তু 5 বছর। তো 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, মানে যত তাড়াতাড়ি মানে আপনি উইথড্র করবেন তত আপনি কম রিটার্ন পাবেন, যত বেশি সময় দেবেন তত বেশি কম্পাউন্ডিং হবে। তো এক্ষেত্রে দেখুন, অত এক লাফে গাছে ওঠা যায় না। এক্ষেত্রে আপনি এখন ইনভেস্ট করলে তার ফল যে এখনই আপনি পেয়ে যাবেন ব্যাপারটা সেটা নয়। আর দিন দেখতে দেখতে চলে যাই, দেখতে দেখতে দেখবেন 2 বছর 5 বছর চলে যাবে, এবং তারপরে আর টাকা কখনো যে কাজে লাগে না ব্যাপারটা কিন্তু তা নয়। আপনি ভাবছেন যে আমার তখন 60 বছর হয়ে যাবে, তখন আমি টাকা দিয়ে কী করবো? তো 60 বছর যখন আপনার হবে তখন মনে হবে না যে 60 বছরটা অনেক বেশি বয়স হয়ে গেছে। তো যাই হোক, তখনও টাকার প্রয়োজন হবে, টাকার প্রয়োজন মেটে না কখনো। যার যেমন ইনকাম তার তেমন খরচও বেড়ে যায়, আর ওই প্রয়োজনটা শেষ হয় না, থেকেই যায়। তো যাই হোক, সবসময় ভিউ রাখবেন, লং টার্ম ভিউ রাখবেন, তাহলে সেক্ষেত্রে বেশি প্রফিটেবল হবেন। এইবার আসি মূল কতগুলো জায়গাতে, সেটা হচ্ছে সার্প রেশিও। এই যে সার্প রেশিও মনে রাখবে, এটা হচ্ছে একদিক থেকে আমরা বলতে পারি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও। অর্থাৎ আপনি কতটা মানে ফান্ড ম্যানেজার কতটা রিস্ক নিয়ে, এই যে CAGR রিটার্ন তো দিচ্ছে এতটা, দেখা গেলো কেউ 30% রিটার্ন দিচ্ছে, এই 30% রিটার্ন দেওয়ার ক্ষেত্রে সে কতটা রিস্ক নিচ্ছে। এই সার্প রেশিও যদি 0 হয় তার মানে বুঝতে হবে যে ওই 1 টাকা লাভের জন্য 1 টাকা লসের রিস্ক নিচ্ছে, মানে ইকুয়াল টু 0 আর কি। হ্যাঁ, সেটা যদি সার্প রেশিও 0 হয়। আর তারপরে তাহলে যদি সার্প রেশিও 1 হয় তার মানে কি, ও 1 টাকা লস হতে পারে, কিন্তু লাভ হলে সেটা লাভ হবে 2 টাকা। তো সার্প রেশিও হচ্ছে কি, তাহলে যত বেশি হবে তত ভালো। যদি সার্প রেশিও হয় 0.5, তাহলে 0.5 যদি হয়, তাহলে ও যদি 1 টাকা লস হয় তাহলে ওর লাভ হবে 1.5 টাকা। মোটামুটি এইভাবে কিন্তু এগোয়, মানে এটাই বেশি ভালো বোঝা যাবে। তাহলে সার্প রেশিওর ক্ষেত্রে ব্যাপারটা বোঝা গেল। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রেও কি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে যে ওই যে মিউচুয়াল ফান্ড রয়েছে সে কতটা ভোলাটাইল, কতটা বেশি ওঠানামা করে। দেখা গেল তার স্টপ লস রয়েছে, স্টপ লসের কাছে চলে যাচ্ছে, আবার কখনো ওই টার্গেটের কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু টার্গেট হিট করছে না, আবার স্টপ লস হিট করছে না। এইরকম যদি ফ্লেক্সিবল হয়, ওঠানামা করে, তাহলে সেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা অনেকটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে তাহলে কি আমি কি চাইবো যে স্টেবল একটা জায়গা থেকে আস্তে 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 উঠবে, বেশি রিস্কের জায়গায় যাব না, সবাই তো সেটাই চাইবে। তো সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কিন্তু যত কম হয় ব্যাপারটা কিন্তু তত ভালো। তাহলে এই যে HDFC BSE সেন্সেক্স এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কিন্তু কম। আবার ঠিক একই রকমভাবে বিটার ক্ষেত্রেও যতটা কম হয় তত ভালো। এবার বিটাটার ক্ষেত্রেও ভোলাটিলিটিটা বোঝাই, তবে বিটার ক্ষেত্রে মাথায় রাখবে বেঞ্চমার্কের সাথে একটা তুলনামূলক ভোলাটিলিটি বোঝায় বিটাতে। মানে বেঞ্চমার্কের ভোলাটিলিটি ধরে নেওয়া হয় 1, আর বিটাও যদি 1 হয় তাহলে বেঞ্চমার্ক মানে নিফটি 50 এটার বেঞ্চমার্ক, তাহলে নিফটি 50 যদি 1% পড়ে তাহলে এই মিউচুয়াল ফান্ডও 1% পড়বে যদি বিটা 1 হয়। আর যদি বিটা তার থেকে 1-এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু বিষয়টা অতটা ভালো না। মানে নিফটি 50 বেঞ্চমার্ক ধরা হচ্ছে, কিন্তু আমি এমন স্টক সিলেক্ট করছি যে নিফটি 50 যদি 1% পড়ে, দেখা গেল বিটা দেখা গেল 1.5,
তার মানে সে নিফটি 50 1% পড়লে এই মিউচুয়াল ফান্ড পড়বে 1.5%, 1.5% পড়ে যাবে। তো সেটা তো ঠিক নয়। তাহলে আর আমার কী সিলেক্ট করা হলো? তার থেকে আমি ইন্ডেক্সে ইটিএফে ইনভেস্ট করতে পারি, তার থেকে সেটা বেশি লাভজনক মনে হতে পারে। যখন ইচ্ছা তখন বিক্রি করবো, কম দামে পেয়ে কম দামে আমি কিনতে পারবো, অনেক ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে বিটাটা সবসময় মাথায় রাখবে, 1-এর কম হলে কিন্তু সবচেয়ে ভালো, মানে যত কম হবে তত বেশি ভালো। এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইয়েতে তোমার হলো এইচডিএফসি, এটার বিটাটা কিন্তু কম রয়েছে। আলফার ক্ষেত্রে নিফটি যত পরিমাণ রিটার্ন দিচ্ছে তার থেকে যত বেশি রিটার্ন দেবে, যত পার্সেন্ট বেশি রিটার্ন দেবে, সেটাই হচ্ছে তার আলফা। মানে নিফটি যদি 1% রিটার্ন দেয় আর এই মিউচুয়াল ফান্ড যদি 2% রিটার্ন দেয়, তাহলে এর আলফা হবে 1। এবার নিফটি দেখা গেল 0% রিটার্ন দিয়েছে, কিন্তু 1% নেগেটিভ রয়েছে, তাহলে এর আলফা হবে -1। আবার দেখা গেল যে নিফটি মানে যেহেতু এর বেঞ্চমার্ক, বেঞ্চমার্ক যদি রিটার্ন দেয় 5% আর এই মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে 10%, তাহলে এর আলফা হবে 5%। তাহলে কি আলফা যত বেশি হয় তত ভালো। তাহলে এই যে আলফার ক্ষেত্রে দেখো এখানে সবাই নেগেটিভে রয়েছে, তাহলে কম নেগেটিভে রয়েছে কম নেগেটিভে রয়েছে এই যে ইউটিআই নিফটি 50 হচ্ছে কম নেগেটিভে, সবাই নেগেটিভে, একটু কম নেগেটিভে। তা আর এবার আসছে এক্সপেন্স রেশিও। এই যে ফান্ড ম্যানেজার আমার ফান্ডটা ম্যানেজ করে দিচ্ছে, তার জন্য তো সে টাকা নিচ্ছে, তাহলে সেটা কে কতটা নিচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে এই যে 0.17%, এই 0.19, এটা যত কম হয় তত ভালো, যে আমি কম খরচ হবে আমার। আর এক্সিট লোড হচ্ছে অনেক মানে বেশিরভাগ ক্ষেত্রেই যে 1 বছরের আগেই মিউচুয়াল ফান্ড থেকে উইথড্র করে নিল, যদিও তাহলে 1 বছরের জন্য হলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করাই ভালো। তো সেক্ষেত্রে আমরা স্টকে যেতে পারেন, যে স্টকে কোনো একটা মোমেন্টামের একটা জায়গায় এসে সেখান থেকে আপনি কিছু টাকা ইনভেস্ট করলেন, স্টপ লস দিয়ে ইনভেস্ট করলেন, সেখান থেকে স্টপ লস হিট হলো তো বেরিয়ে আসলেন, টাকাটা আটকে থাকলো না, টার্গেট হিট হলো তো সেখান থেকে বেরিয়ে এসে আবার অন্য কোনো স্টকে ইনভেস্ট করলেন। দেখুন স্টকে 100% মানে গ্যারান্টি যে লস হবে না, যে 7S স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করে রয়েছি। যদি আপনি সেই 7S স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন, তাহলে মানে সত্যি গ্যারান্টি দিয়ে বলা যায় যে স্টক মার্কেটেও লস না করেও প্রফিট করা যায়। আমাদের আইবটমের লিঙ্ক দিয়ে রয়েছে, সেখান থেকে আপনি সেটা দেখে নিন, আপনার অনেক বেশি সুবিধা হবে তাহলে স্টক মার্কেটে যদি আপনি ইনভেস্ট করতে চান। তো তাহলে এই যে এক্সিট লোডের ক্ষেত্রে, সেক্ষেত্রে কী হচ্ছে, একটা 1% মানে আপনার ফান্ড থেকে 1% কেটে নিচ্ছে বা 2% কেটে নিচ্ছে, সেটা কোন ফান্ডে কতটা সেটা কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে এই যে বিভিন্ন প্যারামিটারগুলো, সেই প্যারামিটারগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, কোনটা কম হলে বেশি, কোনটা বেশি হলে ভালো, সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং সেই ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডের মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট সেটা আমরা নির্ণয় করব। এবারে তাহলে প্রথমেই আমরা আসবো যে লার্জ ক্যাপ নিফটি 50 বা সেন্সেক্স 30-র মধ্যে যে সমস্ত 30কে অনুসরণ করে বেঞ্চমার্ক ধরে নিয়ে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, তবে আমার মনে হয় এক্ষেত্রে ইন্ডেক্স ফান্ডেই বেশি প্রফিটেবল, বা আপনি চাইলে লার্জ ক্যাপের বিভিন্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই পারেন। তো আমি ইন্ডেক্স ফান্ডের এই 4টে আমার কাছে ভালো লেগেছে, যে ইউটিআই নিফটি 50, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50, এইচডিএফসি বিএসসি সেন্সেক্স আর এসবিআই নিফটি ইন্ডেক্স। এবং সবার ক্ষেত্রে বেঞ্চমার্ক মোটামুটি নিফটি 50, শুধুমাত্র এইচডিএফসি বিএসসি সেন্সেক্স ছাড়া, এটা শুধুমাত্র আলাদা সেন্সেক্স 30। এবার এইউএম এর ক্ষেত্রে যদি দেখি, তাহলে সবারই মোটামুটি 5000-এর ওপরে, এর 19,000, এর 11,000, 7,000, 8,000। এজের ক্ষেত্রে সবাই 10 বছরের পুরনো, 25, 22, 12, 1 বছর রিটার্ন, এর 4, সবারই দেখো 4, এর 3.74, এর 2.73। এই লার্জ ক্যাপের ক্ষেত্রে খুব একটা বেশি হেরফের হয় না। এবং পাস্ট 3 ইয়ারে যদি লং টার্মের ক্ষেত্রে দেখা যায়, সবারই দেখো 9-এর কাছাকাছি, 9.7, 9.47। এবং পাস্ট 5 ইয়ারের ক্ষেত্রে সবারই ওই 21-22, 22.58, 22.45, 21.57, 22.15। এবার সে সারপ্রেশোর ক্ষেত্রে যার যতটা বেশি হবে ততটা ভালো, তবে সেক্ষেত্রে এই ইউটিআই নিফটি 50 সারপ্রেশো বেশি রয়েছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যার যত কম হবে তত ভালো, এক্ষেত্রে এইচডিএফসির কম রয়েছে। বিটা যার যত কম হবে তত ভালো, এক্ষেত্রেও এইচডিএফসির রয়েছে। আলফার যার যত বেশি হবে তত ভালো, সেক্ষেত্রে ইউটিআই নিফটি 50 রয়েছে। এক্সপেন্স রেশিও সবারই মোটামুটি 17, 19, 20, 21,
তার মানে এরই কম রয়েছে। আর এক্সিট লোড কারোরই না, কারণ এদের দুজনের নেই, এদের 0.25 এর 0.2% রয়েছে। তাহলে সব মিলিয়ে যদি দেখতে পাই, দেখো কোনোটাই খারাপ নয়, এর মধ্যে থেকে তোমার রিস্ক ক্যাপাসিটি কতটা সেই ভিত্তিতে তুমি যদি দেখো। লার্জ ক্যাপে তো তেমন একটা রিস্ক নেই, সেক্ষেত্রে ইউটিআই নিফটি 50 যেহেতু রিটার্ন বেশি দিচ্ছে, তাহলে এটাকেই আমরা এগিয়ে রাখতে পারি। তাহলে যেটা এগিয়ে থাকবে আমাদের কাছে সেটা আমরা একটু অন্য কালার করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটার ক্ষেত্রে এগিয়ে থাকলেও ইউটিআই নিফটি, দেখো কোনো ফান্ডই খারাপ নয়, তার মধ্যে থেকে যেটা রিস্ক ক্যাপাসিটি অনুযায়ী আপনার ভালো মনে হবে সেটাতে আপনি ইনভেস্ট করতেই পারেন। এরপরে যে বিষয়টাই আসছে, এরপরে যেটা আসছে সেটা হলো আমাদের লার্জ ক্যাপ না, মিড ক্যাপ। এবারে দেখো মিড ক্যাপের ক্ষেত্রে তার মানে কি, মিড ক্যাপের ক্ষেত্রে আমরা যদি রিস্ক ক্যাপাসিটি বেশি থাকে তাহলে মিড ক্যাপে ইনভেস্ট করতেই পারি। এবং এক্ষেত্রে যে স্টকগুলো আমি নিয়েছি, মতিলাল ওসলাল মিড ক্যাপ, এইচডিএফসি মিড ক্যাপ, নিপন ইন্ডিয়া মিড ক্যাপ, এডেলওয়েজ মিড ক্যাপ। এবার এর মধ্যে এদের বেঞ্চমার্ক রয়েছে সবারই মোটামুটি নিফটি মিড ক্যাপ 150। হ্যাঁ, সবার বেঞ্চমার্কই রয়েছে নিফটি, সবার বেঞ্চমার্ক নিফটি মিড ক্যাপ 150 বেঞ্চমার্ক সবার ক্ষেত্রেই এক। হ্যাঁ, এবার AUM এর ক্ষেত্রে যদি বলি, এর 23,000, এর 23,000, এর 67,000, এর 30,000, এর 7,000, সবারই কিন্তু 5,000-এর ওপরে বেশ ভালো একটা AUM রয়েছে। সবারই বয়স মোটামুটি 5 বছরের ওপরে, এর 11, এর 8, এর 29, এর 17। এটা সবচেয়ে কিন্তু পুরনো মিউচুয়াল ফান্ড রয়েছে নিপন ইন্ডিয়া। এবার 1 বছরের রিটার্ন এর 10%, এর 4%, এর 7%, এর 11%। এডেলওয়েজটা কিন্তু বেশি পার্সেন্টেজ দিয়েছে, কিন্তু 1 বছরে দেখলে তো হবে না। 3 বছরে যদি দেখি, এর 26%, এর 22%, এর 21%, এর 21%। 3 বছরের ক্ষেত্রে এগিয়ে রয়েছে কে, মতিলাল ওসলাল। এবং 5 বছরটাই কিন্তু একটা ভালো প্যারামিটার। 5 বছরের ক্ষেত্রে এর রয়েছে 37, 34, 34, 35। মতিলাল ওসলালই কিন্তু এক্ষেত্রে এগিয়ে রয়েছে। এবং সার্ফ রেশিওর ক্ষেত্রে যদি আমরা বলি, সবচেয়ে বেশি সার্ফ রেশিও হচ্ছে মতিলাল ওসলালের 1.12 এবং এইচডিএফসিরও 1.12। হ্যাঁ, দুটোই এগিয়ে রয়েছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু সবচেয়ে কম রয়েছে এইচডিএফসি মিড ক্যাপের, বিটা কিন্তু সবচেয়ে কম রয়েছে এইচডিএফসি মিড ক্যাপের, আলফা সবচেয়ে বেশি রয়েছে মতিলাল ওসলালের, এক্সপেন্স রেশিও সবচেয়ে বেশি হচ্ছে তোমার এইচডিএফসির। হ্যাঁ, আর সবচেয়ে কম যদি বলো সেটা হচ্ছে এডেলওয়েজের। কিন্তু দেখো যদি আমরা আলফা দেখি, তাহলে সেক্ষেত্রে এডেলওয়েজের কম রয়েছে এবং রিটার্নও কম দিয়েছে। রিটার্ন সবচেয়ে বেশি দিয়েছে কে, মতিলাল ওসলালের। এবং রিটার্ন, রিস্ক এবং এই যেটা সার্ফ রেশিও রয়েছে, সেই সার্ফ রেশিও কিন্তু আবার ভালো রয়েছে মতিলাল ওসলালের। এইচডিএফসিও ভালো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একটু ভোলাটিলিটিটা বেশি রয়েছে মতিলালের, বিটা মোটামুটি কাছাকাছি। দেখো এইচডিএফসি আর মতিলালের ক্ষেত্রে রিস্ক ক্যাপাসিটির দিক থেকে প্রায় কাছাকাছি, কিন্তু রিওয়ার্ডের দিক থেকে কিন্তু মতিলাল অনেকটা বেশি রয়েছে। সেই জন্য আমরা কিন্তু এই ক্ষেত্রে মতিলালকেই কিন্তু বেশি অ্যাডভান্টেজ দেবো এই ক্ষেত্রে। এবার তোমার মনেই হতে পারে তুমি চাইলে এইচডিএফসি করতেই পারো, নিপন ইন্ডিয়া, রেলওয়েজ বা অন্য কোনো মিড ক্যাপের যদি তোমার পছন্দ মনে হয়, তাহলে তুমি সেটার এইভাবে এই রেশিওগুলোর প্যারামিটার অনুসারে তুমি নিজে দেখে নাও। আর তোমার যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে যায়, তুমি কমেন্ট করো যে এটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি মতিলালের সাথে তার একটা তুলনামূলক আলোচনা করে তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন্ট হতে পারো। এরপর যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের স্মল ক্যাপ। দেখো স্মল ক্যাপের ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে একটু রিস্ক কিন্তু একটু বেশি হয়। হ্যাঁ, স্মল ক্যাপের যদি এবার দেখো যত রিস্ক, ওই যে কথাই আছে যে রিস্ক হে তো ইস্ক হে, তো তুমি যত বেশি রিস্ক নেবে রিওয়ার্ডও তত বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এক্ষেত্রে বেঞ্চমার্ক কী রয়েছে দেখো, এই ক্ষেত্রেও কিন্তু বেঞ্চমার্ক রয়েছে BSE 250, বন্ধন স্মল ক্যাপ। আমরা কোন কোন স্মল ক্যাপ নিয়েছি, বন্ধন স্মল ক্যাপ, টাটা স্মল ক্যাপ, কোয়ান্ট স্মল ক্যাপ, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। এবং সেক্ষেত্রে বেঞ্চমার্ক বন্ধনের BSE আর টাটা, কোয়ান্ট, নিপন সবারই হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250। সবারই বেঞ্চমার্ক এক, শুধুমাত্র বন্ধন ছাড়া। AUM এর ক্ষেত্রে এর 8,000 কোটি, সবারই মোটামুটি এরও 8,000 কোটি। কোয়ান্টের ক্ষেত্রে একটু বেশি 22,000, আর নিপন ইন্ডিয়ার কিন্তু রয়েছে 50,000 কোটি টাকা। হ্যাঁ, 50,000-এরও বেশি। এবার সবারই মোটামুটি 5 বছরের বেশি, বন্ধন 5 বছর, এটা 6, এটা 13, এটাও 13। 1 ইয়ার রিটার্ন এর 12%, এর 6%, এর -6,
এর হচ্ছে 1%, তাহলে যেটা মাইনাসে রয়েছে মানে তো রিস্ক রয়েছে। আর সেক্ষেত্রে দেখো যেখানে বন্ধন 12% দিয়েছি সেখানে মাইনাস দিয়েছে, তাহলে আমি কেন সেই মাইনাসে দিই, তার মানে রিস্ক বেশি রয়ে গেছে। 3 বছরের ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু বন্ধন কিন্তু সবচেয়ে বেশি রিটার্ন দিয়েছে, 24% রিটার্ন দিয়েছে। আর সেই তুলনায় কম দিয়েছে কে, কোয়ান্ট কম দিয়েছে, হ্যাঁ একদম কম। আর এরা মোটামুটি কাছাকাছি 20%, 19% দিয়েছে। সার্ভ রেশিওর ক্ষেত্রে যদি বলি যে রিস্ক অনুযায়ী রিওয়ার্ড বেশি পেয়েছে, সেটাও কিন্তু আমাদের বন্ধন, এটাও মোটামুটি কাছাকাছি রয়েছে, এটাকেও একেবারে খারাপ বলা যায় না, কিন্তু এটা কিন্তু একেবারেই কমা রয়েছে, এটা পিছিয়ে রয়েছে তুলনামূলকভাবে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু টাটা স্মল ক্যাপটা কিন্তু বেশি ভালো, এটার একটু বেশি রয়েছে, আর এরা মোটামুটি কাছাকাছি, এরও কিছুটা কম রয়েছে। এর সবচেয়ে বেশি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এবারে বিটার ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে টাটা স্মল ক্যাপ, সবচেয়ে কম বিটা রয়েছে। তারপরে যদি বলি বাদবাকিগুলোর মধ্যে এটাও একটু কম রিস্ক রয়েছে, কিন্তু এটার সব কিছুর ক্ষেত্রেই রিস্ক কিন্তু এটার বেশি রয়েছে। এবার আলফার ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে কিন্তু বন্ধনের আলফাটা বেশি, 7.9, তো এক্ষেত্রে অনেকের থেকেই এগিয়ে রয়েছে বন্ধন, এর 6.8, এটা মোটামুটি খারাপ না। আর এরা তো পিছিয়ে রয়েছে অনেকটাই, 4.57, এর 4.8। আর এক্সপেন্স রেশিওর ক্ষেত্রে এর 0.50, এর 0.30, এর 0.69, 0.73। তার মানে এদের কিন্তু এক্সপেন্স রেশিওর ক্ষেত্রে এর সবচেয়ে বেশি রয়েছে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু দেখলাম যে বন্ধন স্মল ক্যাপ কিন্তু তার রিস্ক অনুযায়ী রিওয়ার্ড কিন্তু ভালো দিচ্ছে, সবচেয়ে বেশি 5 বছরের CAGR রয়েছে বন্ধনে। তবে কেউ যদি টাটা স্মল ক্যাপ সিলেক্ট করতে চাও তো তাদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা খারাপ হবে না। দেখুন আপনাদের কোনটা আপনার ক্ষেত্রে বেস্ট মনে হচ্ছে আপনি কমেন্টে জানান। আর আরেকটা কথা বলে রাখি যে এসআইপির মধ্যে কোনটা বেস্ট, মানে এসআইপি কেন করব, হ্যাঁ, এবং এই সময় যে মার্কেটের খারাপ সিচুয়েশন, এই সময় কি এসআইপি বন্ধ করে দেওয়া উচিত, এই বিষয় নিয়ে আমাদের ডিটেলসে ভিডিও রয়েছে, আপনি আই বটমের লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিন। তাহলে মার্কেটের কোন সিচুয়েশনে কোন স্ট্র্যাটেজি নেওয়া দরকার সেই বিষয় নিয়ে আরও বেশি ওয়াকিবহাল হতে পারবেন। এরপর দেখো তাহলে এক্ষেত্রে দেখা গেল, এক্ষেত্রে আমরা কি দেখলাম যে বন্ধন মিউচুয়াল ফান্ডটা কিন্তু বেশ ভালো বলেই মনে হচ্ছে। তাহলে এক্ষেত্রে বন্ধন মিউচুয়াল ফান্ডকে আমরা সিলেক্ট করে রাখছি। এবার আমরা আলোচনা করবো ফ্লেক্সি ক্যাপ নিয়ে। এবার ফ্লেক্সি ক্যাপের কথা তোমাদের আগেই বলেছিলাম যে ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজারের সম্পূর্ণ স্বাধীনতা থাকে, সে কোথায় ইনভেস্ট করবে এবং না করবে। তো সেক্ষেত্রে এই ফ্লেক্সি ক্যাপ কিন্তু বেশ ভালো প্রফিটেবল রিস্ক এবং রিওয়ার্ড রেশিও অনুসারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি, আমরা যে ফ্লেক্সি ক্যাপগুলো নিয়েছি, পারাক ফ্লেক্সি ক্যাপ, HDFC ফ্লেক্সি ক্যাপ, JM ফ্লেক্সি ক্যাপ, কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ, দেখুন প্রত্যেকটা ফ্লেক্সি ক্যাপই ভালো। এর মধ্যে আমরা দেখে নিই বিষয়গুলো, বেঞ্চমার্ক এরও সবারই না, এর নিফটি 500, HDFCর BSE 500, JM এর নিফটি 500, কোয়ান্টের নিফটি 500। এইমের ক্ষেত্রে যদি আমরা বলি পারাকের 88,000 কোটি, দেখো কত বড় ফান্ড। HDFCর 64,000 কোটি, সেখানে JM এর 4,899, 5,000-এর কাছাকাছি ধরা যায়, কোয়ান্টেরও 6,189 কোটি। এবার দেখো তাহলে এক্ষেত্রে মোটামুটি সবচেয়ে বেশি AUM কিন্তু রয়েছে আমাদের পারাকের। HDFCও কিন্তু কম নয়, এটাও কিন্তু বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড, মানে স্ট্যান্ডার্ড না, মানে খুবই ভালো, অনেক বেশি বলতে হয় আর কি, 50,000 কোটিরও বেশি। এবার এজের ক্ষেত্রে যদি বলা হয় সবারই কিন্তু 10-12 বছরের ওপরে, এবং HDFC রয়েছে 30 বছরের পুরনো, এবং 1 বছরের রিটার্ন পারাকের 10%, এর 12%, এর 2.99, এরা মাইনাস। এই কোয়ান্টের ক্ষেত্রে দেখছি আমরা গত 1 বছর ধরে মাইনাস রয়েছে। তার মানে কিন্তু কোয়ান্টের ক্ষেত্রে একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, মানে আগে ভালো করতো, এখন কিন্তু কোয়ান্ট ভালো করছে না, গত 1 বছর ধরে কিন্তু তার রিটার্নটা খুবই খারাপ জায়গায় রয়েছে, রিস্ক কিন্তু কোয়ান্টের ক্ষেত্রে অনেকটাই বেড়ে যাচ্ছে আমরা দেখব। তাহলে এরপর 3 বছরের ক্ষেত্রে এর রয়েছে 15%, সেক্ষেত্রে HDFC রয়েছে কত, HDFC রয়েছে 20.92, মানে প্রায় 21%, এটারও বেশি রয়েছে, এটা 15%, কোয়ান্টের কিন্তু কম রয়েছে 3 বছরে। কিন্তু 5 বছরের ক্ষেত্রে যদি দেখি পারাকের 30%, আর HDFC 32%, এবং JM এর 28%, এর 36%। এক্ষেত্রে কোয়ান্টের কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু সবচেয়ে বেশি হলেও এর এই যে গত 1 বছরের কিন্তু রিটার্নটা নেগেটিভ। ঠিক আছে, বেশি রিটার্ন 1 বছরের নেগেটিভ হলেই যে খারাপ ব্যাপারটা সেটা নয়, 1 বছরে ভালো হলেই খারাপ তা নয়, কিন্তু তাই বলে সবাই যেখানে 10%, 12% পজিটিভ রিটার্ন দিচ্ছে, সেখানে অন্তত 1% হলেও তো পজিটিভ আশা করা যায়। 7% নেগেটিভ মানে কতটা রিস্ক বেশি নেয় বলে এখন নেগেটিভে থাকতে হচ্ছে। এবার দেখো সার্ভ রেশিওর ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে সবচেয়ে ভালো সার্ভ রেশিও কিন্তু কার, HDFC ফ্লেক্সি ক্যাপের। সেই তুলনায় কোয়ান্টের দেখো সার্ভ রেশিও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু সবচেয়ে কম।
স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্ষেত্রে সবচেয়ে কম হলো পরাগ পারেখের, হ্যাঁ সবচেয়ে কম, তারপরে এইচডিএফসি রয়েছে, আর এদের কিন্তু 16-17 অনেকটাই কম রয়েছে। বিটার ক্ষেত্রে আমরা যদি বলি সবচেয়ে কম রয়েছে পরাগ পারেখের, মানে সবচেয়ে রিস্ক কম নয় পরাগ পারেখ, হ্যাঁ, এবং তারপরে রয়েছে এইচডিএফসি, এবং এরা এই 1.09 মানে 1-এর বেশি হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে অনেক নেগেটিভিটি কিন্তু কাজ করছে কোয়ান্টের ক্ষেত্রে। এবার দেখো আলফার ক্ষেত্রে আমরা যদি বলি সবচেয়ে বেশি আলফা রয়েছে কার, এইচডিএফসি ফ্লেক্সিক্যাপের 8.98, সেখানে কিন্তু জেএমেরও মোটামুটি 7.7, মানে ভালো, কোয়ান্টের কিন্তু এক্ষেত্রে খারাপ রয়েছে। এক্সপেন্স রেশিওর ক্ষেত্রে আমরা যদি বলি সবচেয়ে কম হলো জেএমের, আর সবচেয়ে বেশি হলো কার, এইচডিএফসি। এবার দেখো সবচেয়ে বেশি রিটার্ন কে দিল, সবচেয়ে বেশি রিটার্ন কিন্তু 5 বছরের গড় যদি আমরা দেখি 36%, কিন্তু এক্ষেত্রে দেখো রিস্কের ক্ষেত্রে অনেক বেশি। আপনি যদি রিস্ক বেশি নিতে চান, দেখছেন 5 বছরের থেকে 3 বছরে কমে যাচ্ছে, 1 বছরে নেগেটিভে চলে যাচ্ছে, তারপরেও যদি আপনার মনে হয় যে না আমি আরও বেশি রিস্ক নিতে রাজি রয়েছে, তাহলে আপনি কোয়ান্ট চয়েস করতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে তাহলে কোয়ান্ট কিন্তু পছন্দের মধ্যে পড়ছে না। তো সেই জন্য একটা এরকম রাখা হলো যে তার সিএজিআরটা অনেক বেশি, কিন্তু রিস্কও কিন্তু অনেক বেশি। যখন লস হবে তখন প্রচুর লস দেখতে হবে। এবার সেই দিক থেকে যদি আমরা দেখি এগিয়ে থাকছে কে, তারপরে রিটার্নটা বেশি দিচ্ছে কিন্তু এইচডিএফসি, তারপরে কিন্তু পরাগ পারেখ। তাহলে এবার আমি বেস্ট কোনটা বাঁচবো, এইচডিএফসি নাকি পরাগ পারেখ? দুটোই কিন্তু সমানে টক্কর নেই, কখনো এ ভালো কখনো এ ভালো, এইভাবে কিন্তু চলে। আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন। তবে এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এইচডিএফসি একটু বেশি দিতে হয়, মানে একটু বেশি রিটার্ন দিচ্ছে, 30.24 32, মানে 2% বেশি রিটার্ন দিচ্ছে। হ্যাঁ, এক্সপেন্স রেশিও 0.2% বেশি, কিন্তু রিটার্ন 2% বেশি। তো সেক্ষেত্রে এটাকে কনসিডার করাই যায়। এবং সার্প রেশিও দেখো এইচডিএফসির বেশি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এর 12.56, 10 পয়েন্ট, এক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 পয়েন্ট কম রয়েছে পরাগ পারেখের। তো তবুও যে সার্প রেশিও যেহেতু বেশি রয়েছে, মানে রিস্কের থেকে রেওয়ার্ডটা বেশি রয়েছে, এবং যে খুব এর যে পরিসংখ্যান সেটা যে খুব খারাপ ব্যাপারটা কিন্তু সেটা নয়। তো সেই জন্য এটাকে আমরা এইচডিএফসিকে মোটামুটি একটা রিস্ক নিয়ে একটা ভালো রিটার্ন, সেক্ষেত্রে আমরা এইচডিএফসি কিন্তু কনসিডার করতেই পারি। সেক্ষেত্রে অনেকেরই পছন্দ পরাগ পারেখ হলেও আমার কিন্তু ব্যক্তিগতভাবে এইচডিএফসি মিউচুয়াল ফান্ডটা কিন্তু বেশি পছন্দের বলে মনে হচ্ছে, বেশি সুইটেবল লাগছে আমার কাছে। তাহলে দেখো সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে কোনটা বেস্ট সেই বিষয় নিয়ে সমস্ত রেশিওর ভিত্তিতে আমরা আলোচনা করলাম। এর আগে আমরা এসআইপি করা উচিত না বন্ধ করা উচিত সেই বিষয় নিয়ে আমরা ভিডিও করেছি, চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো। আর এরপরেও আমরা একটা মডেল পোর্টফোলিও নিয়ে একটা ভিডিও করব, সেই বিষয় নিয়ে যদি সবার প্রথমে নোটিফিকেশান পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর লাইক করে রাখো, যাতে তোমার কাছে সবার প্রথমে এসে নোটিফিকেশান পৌঁছয় এবং এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমার কাছ থেকে যেন মিস না হয়ে যায়। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।